বাংলাদেশে একটা সরকারি প্রতিষ্ঠান আছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলে বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। তাদের কাজ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন আসপেক্ট নিয়ে সমাজ রাষ্ট্রের বিভিন্ন জরিপ করা এবং সেটা জাতির কাছে পেশ করা। গত কয়েক সপ্তাহ আগে দেখলাম যে বেকারত্ব নিয়ে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তার ভিতরে একটা হচ্ছে 15 থেকে 24 বছর বয়সী যে মানুষ আছে, যুবকরা আছে বাংলাদেশের 2022 সালের হিসাবে এই সংখ্যাটা প্রায় 1,29,00,000। এদের 41% মানুষ কিছুই করে না, লেখাপড়াও করে না, কোনো কাজের মধ্যেও নাই, কোনো প্রশিক্ষণেও নাই, তারা সিম্পলি বেকার বলতে পারেন অথবা মানে কর্মহীন অবস্থায় বসে আছে। এই সংখ্যাটা তো হিউজ। 1,29,00,000 মানুষ যদি হয় আপনার, আমাদের যুব সমাজের 15 থেকে 24 বছর বয়সী জনগোষ্ঠীর 41% তারা লেখাপড়াতে নাই, কোনো কাজও করছে না। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে আমার দেশে যে প্রতি বছর শিক্ষার হার বাড়ছে বলে সরকার দাবি করছে, সেটা আসলে কীভাবে বাস্তবসম্মত হয়? অথবা এই জরিপে এটা পড়ি নাই যে তারা যে কিছু করছে না, কত দিন থেকে করছে না, তারা যে লেখাপড়া ড্রপ আউট করেছে, কত বছর থেকে ড্রপ আউট করেছে, কোন ক্লাস থেকে ড্রপ আউট করেছে, এর বিস্তারিত কোনো তথ্য আমরা দেখলাম না আর কি। এটাই রাষ্ট্রের একটা সংকট যে সে তার নাগরিকদেরকে নিয়ে যে মোটেই চিন্তিত না, তার ভিতরে যে কোনো কষ্ট নাই যে এই লক্ষ লক্ষ যুবক, 1,29,00,000 যুবক কিছুই করে না। একটা সমাজের জন্য কি ভয়ঙ্কর একটা ব্যাপার। পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্রে ইউরোপের 1,29,00,000 মানুষ পর্যন্ত নাই। সেই রকম একটা জরিপ আসছে, কিন্তু দেখলাম যে সরকারের রথী মহারথীরা যারা পলিসি মেকাররা আছেন তারা এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করলেন না অথবা কোনো হু অ্যান্ড ক্রাই হইল না এখানে। দ্বিতীয় আর একটা জরিপ আসছে দেখলাম, সেটা হচ্ছে যে দেশে এখন শিক্ষিত বেকারের সংখ্যা কত। সেই সংখ্যাটাও আসছে প্রায় 24,30,000-এর মতো শিক্ষিত বেকার। বেকারের সংজ্ঞা কি? বেকারের সংজ্ঞার ধরনের একটা ইন্টারন্যাশনাল ডেফিনেশন আছে, আমাদের স্থানীয় কোনো সংজ্ঞা আছে বলে আমার চোখে পড়ে নাই। আইএলওর ডেফিনেশনে হচ্ছে যে যিনি কর্মক্ষম, যিনি কাজ করার উপযোগী, কাজ করতে চান, কাজ খুঁজছেন, গত 30 দিন থেকে কাজ খুঁজছেন কিন্তু কাজ পাচ্ছেন না, গত 7 দিনে উনি 1 ঘন্টাও কাজ করেন নাই। ঠিক এই রকম একটা ক্রাইটেরিয়াকে মাথায় রেখে ঠিক করা হয় যে কেউ বেকার কিনা অথবা কাজে আছেন কিনা। তো সেই সংখ্যাতে শিক্ষিত বেকারের সংখ্যা হচ্ছে 24,30,000। অ্যাগেইন এই সংখ্যাটা আসার পরেও দেশে তেমন কোনো বড় ধরনের বড় আকারের আলোচনা নাই, এবং আমরা অনেকেই মনে করি যে এই সংখ্যাটা আসলে অনেক 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 বেশি। আপনি যদি উপরের তথ্যটার সাথে এই তথ্যটা মিলায় পড়েন তাহলে দেখবেন যে আবার তথ্যগুলোর সাথে ঘাটতি আছে। 15 থেকে 24 বছর বয়সী 1,41,00,000 তরুণ যুবক কিছু করে না, আবার শিক্ষিত বেকারের সংখ্যা বলা হচ্ছে মাত্র 24,30,000। তাহলে এটা তো মিলছে না। যদি বিদেশের কোনো উন্নত বিশ্বে এই ধরনের 2টা জরিপ পত্রিকাতে আসতো, এই ধরনের ঘটনা ঘটতো, তাহলে সেই 2টা নিয়ে সারা দেশে ব্যাপক আকারে বিতর্ক এবং পার্লামেন্টে ডিবেট এবং পলিসি মেকারদের ভিতরে আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ হইতো। কি হচ্ছে, কেন হচ্ছে, এই দিনটাতে আমরা কেন এসে পৌঁছলাম? সাডেনলি কি আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে? সাডেনলি কি আমাদের এখানে জব লস হয়েছে? সাডেনলি কি আমাদের ছেলেমেয়েরা কোনো কাজে নাই, লেখাপড়া নাই? তাহলে তারা আসলে কি করছে? আমাদের এই 2টা জরিপ দেখতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ সরকার যে তাদের নিজস্ব ডেভেলপমেন্টের কিছু টার্গেট ঠিক করেছে, তারা সো কল্ড ডিজিটাল বাংলাদেশ করেছে 2008 সাল থেকে শুরু করে গত বছর নির্বাচনের আগে তারা ঘোষণা করেছে যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে। এখন আমরা নাকি স্মার্ট বাংলাদেশের দিকে এগোচ্ছি, 2041 সালের ভিতরে বাংলাদেশ স্মার্ট হয়ে যাবে। দ্বিতীয়ত টার্গেট ঠিক করেছে যে বাংলাদেশ একটা মধ্যম আয়ের দেশে পরিণত হবে আগামী 2026 সালে। সেটার মানে কি? সেটার মানে হচ্ছে আমরা একটা অনুন্নত দেশ ছিলাম, একটা উন্নয়নশীল রাষ্ট্র ছিলাম, সেখান থেকে আমরা একটা নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি 2018 সালে। এবং এর আগে আমরা এগুলো নিয়ে কথা বলেছি যে এই যে অনুন্নত দেশ থেকে জোর করে ডেটা ম্যানিপুলেশন করে, মিথ্যাচার করে, দেশবাসীর সাথে মানে কাইন্ড অফ এ ফটকামি করে, তথ্যের গোলমাল পাকিয়ে দিয়ে
যে দেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ জোর করে বানানো 2018 সালে, এবং একই রকম ডেটা ম্যানিপুলেশন করে আবার 2026 সালে আগামী 2 বছর পরে হচ্ছে যে দেশকে মধ্যম আয়ের দেশ বানানো, এগুলোর কিন্তু প্রচুর গ্রেভ কনসিকুয়েন্স আছে। এটা নিয়ে আলাদা বলবো যে এটার কনসিকুয়েন্স কী আছে দেশে। তাহলে এইখানে যখন রাষ্ট্র এগুলো প্ল্যান করছে, তার সাথে এই যে পরিমাণ আমার তরুণ যুবকরা বেকার হয়ে যাচ্ছে, কর্মহীন অবস্থায় আছে, লেখাপড়া করছে না, কোনো কাজে নাই, এই সকল তরুণদেরকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। অতএব সে তার পরিকল্পনার সাথে বর্তমানে যে সংকট আছে, এই সংকটকে কিন্তু সে অ্যাড্রেস করছে না। আমরা বহু বছর থেকে শুনতেছি যে আমাদের যে বিশাল জনগোষ্ঠী আছে, আমাদের যে একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে, যেটা দিয়ে বোঝানো হয় যে একটা রাষ্ট্রে কী পরিমাণ কর্মক্ষম জনগোষ্ঠী আছে, লেবার ফোর্স, সেইটাকে আমরা কতটুকু কাজে লাগাতে পারছি, সেই জায়গাটাকে বলা হয় যে ধরেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আমাদের সেই হিসাবে 60% জনগোষ্ঠী হচ্ছে ওয়ার্কিং ফোর্স, যেটা হিউজ। মানে পৃথিবীতে এটা উন্নত দেশগুলোতে এটার সংকটের কারণেই তাদেরকে লোক নিতে হয়। পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা দেখেছেন যে অদক্ষ, দক্ষ, আধা দক্ষ শ্রমিকদেরকে নিতে হয় গরিব বিশ্ব থেকে, কারণ তার কাজ করবার মতো লোক নাই। তো সেইখানে আমার কাজ করবার মতো এত লোক আছে, কিন্তু আমি তাকে আসলে কাজ দিতে পারছি না। এবং এইটাই বিশেষজ্ঞরা বলছেন যে এই যে ডিভিডেন্ডটা আছে আমাদের জনগোষ্ঠীর, সেটা আগামী 2040 থেকে আস্তে আস্তে ক্ষয় হওয়া শুরু হবে। ক্ষয় হতে হতে এটা 50-এর পরে আমাদের এইজিং পপুলেশন বেড়ে যাবে। সেটার মানে হচ্ছে যে আমাদের পেনশনার জনগোষ্ঠী বেড়ে যাবে, আমাদের 50+, 60+ জনগোষ্ঠী বেড়ে যাবে। অতএব আমাদের ওয়ার্কিং ফোর্স যেটা আছে, কাজের ফোর্স যেটা আছে, সেটা আমাদের কমে যাবে। এই রকম একটা মোক্ষম সময় বাস করে, যার মাত্র আমাদের ধরেন আর 15 বছর আছে এই ডিভিডেন্ডকে ব্যবহার করার সর্বোচ্চ, সেখানে আমাদের তরুণ যুবকদের এই দুরবস্থা। তারা লেখাপড়া করছে না, তারা কাজে নাই, তারা কাজ খুঁজছে, কাজ পাচ্ছে না, শিক্ষিত হয়ে বসে আছে, বেকার বসে আছে। এই বাস্তবতাতেই হচ্ছে আপনি অন্যান্য সংকট যেটা তৈরি হয়েছে দেখেন, আপনার মাদক সেবনের যে অবস্থা দেখেন, এই বিশাল তরুণ জনগোষ্ঠী কী করছে? তারা একটা বাজে রাজনীতি করছে আওয়ামী লীগের বিভিন্ন জায়গাতে, ছাত্রলীগের নামে গুন্ডামি করছে, সরকারি দলের পেটোয়া বাহিনী হিসাবে কাজ করছে, মাদক সেবন করছে। এক জায়গাতে একটা রিপোর্ট দেখলাম যে বাংলাদেশে প্রতি বছর এখন গড়ে 48,000 কোটি টাকার ইয়াবা সেবন হয়। 48,000 কোটি টাকা, মানে আপনি একটা পদ্মা সেতু না, আপনি প্রায় 2টা পদ্মা সেতু করতে পারতেন এই টাকা দিয়ে। এত পরিমাণ টাকার মাদক সেবন হচ্ছে। যদি ফেন্সিডিল যোগ করেন, অন্যান্য মাদক যোগ করেন, অ্যালকোহল, মদ যোগ করেন, এটার পরিমাণ আরও বাড়বে। এরপরে দেখেন যে কিশোর গ্যাং, ইয়াং ছেলেমেয়েরাই যে বলা হচ্ছে ওরা পড়াশোনা করছে না, ওরা কাজ করছে না, ওরা কি করছে তাহলে? কিশোর গ্যাংয়ের যুৎপাত দেখতে পাচ্ছেন, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, শত শত, হাজার হাজার দলীয় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের তত্ত্বাবধানে যে কিশোর গ্যাংগুলো অপারেট করছে, এটা হচ্ছে এগুলোর সোশ্যাল কনসিকোয়েন্স। কিন্তু রাষ্ট্রের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু সরকারের মিথ্যাচার কিন্তু এটা নিয়ে বন্ধ হচ্ছে না। যে দেখেন দেশের অর্থনীতি নাকি অনেক ডেভেলপ করছে, দেশে বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে, তো জব তৈরি হচ্ছে না কেন? এই লক্ষ লক্ষ তরুণ বেকার যুবকদের জন্য জব তৈরি হচ্ছে না কেন? তাদের চাকরি হচ্ছে না কেন? তাদের সবাইকে বিসিএসের গোলামি করতে হচ্ছে কেন? অন্য কিছু তারা করতে পারে না কেন? সেই বিষয়ে এই রাষ্ট্রের কোনো মাথা ব্যথা, কোনো আলোচনা কিছুই আমরা দেখতে পাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা এগুলো অ্যাড্রেস করব কিভাবে? রাষ্ট্রের তো কোনো মাথা ব্যথা নাই, আর আমরা রাষ্ট্রের কাছে তো কোনো দাবি দেওয়া করেও খুব বেশি লাভ নাই একটা অবৈধ রাষ্ট্রের কাছে, সরকারের কাছে। কি করা যাবে? এই বিশাল জনগোষ্ঠীকে আমি কি করব? একটা বড় করার জায়গা হচ্ছে বুঝতে হবে যে বাংলাদেশকে বলা হচ্ছে যে আমরা দুনিয়ার সবচেয়ে বেশি ঘন বসতিপূর্ণ দেশ, মোস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমাদের যে ভূমির আয়তন, আমাদের যে ল্যান্ডমাস 56,000 বর্গমাইল ধরেন, এটাতে আসলে যদি স্বাস্থ্যসম্মতভাবে বসবাস উপযোগী করে বসবাস করতে হয়, তাহলে আসলে কী পরিমাণ লোক বাস করাটা উচিত ছিল আইডিয়ালি, আদর্শিকভাবে। আর আমরা আসলে কি করছি? আমাদের যে স্ট্যান্ডার্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের বোঝায় সামান্য, সেটা হচ্ছে যে এই সাইজের দেশের জন্য 2 কোটি মানুষ পর্যন্ত ঠিক ছিল। 56,000 বর্গমাইলের একটা রাষ্ট্রে 2 কোটি মানুষ
খুবই স্বচ্ছন্দে এবং কমফোর্টেবলি স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন করতে পারত। সেখানে ধরেন আপনি যদি এটাকে 4 কোটি 5 কোটিতেও নেন তাহলে ঠিক আছে, এটা অ্যাকোমোডেট করা যাবে। কিন্তু সেইখানে আমরা এদেশে মানুষ এখন 20 কোটির উপরে, যদিও সরকার বলছে 16-17 কোটি, কিন্তু বিভিন্ন হিসাবের যোগ বিয়োগ করলে এটা কোনোভাবেই 20 থেকে 22 কোটির কম হবে না। তো সেই জনগোষ্ঠীতে আপনি কি করবেন? আপনি যদি এটাকে হ্যান্ডেল করতে না পারেন, এটাকে যদি এই ক্রাইসিসকে যদি অ্যাড্রেস করতে না পারেন, এটা ইটসেলফ আরও হাজারটা সংকট তৈরি করবে এই রাষ্ট্রে, এবং সে করে যাচ্ছে। এখন এই জনগোষ্ঠীকে আমরা কি করতে পারি? এটার আমাদের ছোট্ট বুঝের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এই জনগোষ্ঠীকে সবচেয়ে করণীয় জায়গা হচ্ছে তাকে স্কিল করা, তাকে যোগ্য এবং দক্ষ করে তোলা। আপনি যদি তাকে যোগ্য এবং দক্ষ করতে পারেন, আপনি প্রতি বছর কোটি কোটি মানুষ বিদেশে এক্সপোর্ট করতে পারবেন। উন্নত বিশ্বে হেন কোনো দেশ নাই যেখানে ওয়ার্কিং লেবার ফোর্স সেটার ঘাটতি আছে, ব্যাপক ঘাটতি আছে, লক্ষ লক্ষ লোক দরকার। আমি গত কদিন আগে দেখলাম আপনার ইংল্যান্ডে এই মুহূর্তে প্রায় 35-36 হাজার নার্স দরকার। মানে NHS ফাংশন করতে পারছে না, তার জুনিয়র ডক্টর দরকার। অস্ট্রেলিয়াতে দেখলাম হাজার হাজার ডাক্তার এবং নার্স দরকার। অথচ বাংলাদেশে দেখলাম নার্সরা কোয়ালিফাই হয়ে বসে আছে, সে কাজ পাচ্ছে না, তার কোনো পোস্টিং নাই, তাকে কোনো হাসপাতালে অ্যাপয়েন্ট করতে পারছে না। তাহলে আমার রাষ্ট্রের কি ন্যূনতম মাথা ব্যথা আছে যে ইংল্যান্ডের সাথে অথবা ইউরোপিয়ান দেশগুলোর সাথে অথবা যে সকল দেশে নার্স দরকার, আমার অ্যাম্বাসিকে খুঁজে কোনো দিন রিপোর্ট দিয়েছে বাংলাদেশকে যে আমাদের রোমানিয়াতে এই পরিমাণ লোক দরকার, তারপরে কসোভোতে এত পরিমাণ লোক দরকার, ওখানে লোক দরকার, গ্রিসে লোক দরকার? দিচ্ছে কোনো জায়গায়? কোনো খবর আছে? রাষ্ট্র কোনো কোঅপারেট করছে? অথবা আমার তো অ্যাম্বাসি আছে ওখানে, দিব্যি আরাম আয়েসে পতাকা উঠায় তারা জীবনযাপন করছেন, তারা BCS গোলাম, বিদেশে অ্যাম্বাসিতে জব করছেন। তো এই রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নাই। তাহলে যদি আপনি সিঙ্গেল এই জব খোঁজেন সারা দুনিয়াতে, আমেরিকাতে দেখেন, আমেরিকার জব মার্কেট এত বড়, এত বিশাল। আমেরিকান অ্যাম্বাসি পর্যন্ত এখানে বলছে যে তারা হাজার হাজার ছাত্রছাত্রী নিতে চায়। বাংলাদেশ জনসংখ্যায় 8ম, কিন্তু আমেরিকাতে ছাত্রছাত্রীর সংখ্যায় হচ্ছে তারা সম্ভবত 16 অথবা 17তম। আমেরিকা চাচ্ছে এটাকে জনসংখ্যার প্রপোর্শনে উঠায় নিয়ে আসতে, মানে তারা বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে নিতে চায়, এটা তার পলিসি। কিন্তু আমরা আমাদের ছাত্রছাত্রীকে প্রিপেয়ার করে সে জায়গায় নিতে পারছি না, দিতে পারছি না। এই দায় কার? আমেরিকাতে যদি একটা ছেলে মেয়ে চলে যায়, শুধু একটা ছেলে মেয়ের ক্যারিয়ার তৈরি হবে, ভবিষ্যৎ তৈরি হবে তা না, পুরো পরিবার, 10টা ফ্যামিলি, আত্মীয় স্বজনরা উঠে যাবে এই উসিলায়। সে এস্টাবলিশ হবে, সেটেল হবে, সে আরও 10টা মানুষকে নিয়ে যাবে, 10টা কাজিনকে নেবে, আত্মীয় স্বজনকে নেবে, এভাবে সে পুল করবে। যেভাবে লন্ডনে আমরা দেখেছি সিলেটি কমিউনিটি কীভাবে তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে বিভিন্ন উসিলায়, কাজের মাধ্যমে, বিয়ে-শাদীর মাধ্যমে, স্টুডেন্ট ভিসায় এনে গরিব ফ্যামিলিগুলোকে সেখানে রিহ্যাবিলিটেট করেছে। বাংলাদেশের উপর তারা বার্ডেন কমিয়েছে, অর্থনীতিতে তারা কন্ট্রিবিউট করার মতো অবস্থায় চলে আসছে।